আবারও দেবাশিস কুমার 4 ঠিকানায় একযোগে আয়কর দপ্তরের রেড। দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড অফিস, আরও একটি আস্তানায়। ঠিক কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত, কোথায় কোথায় নতুন করে কেন আইটি রেড জানবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, একেবারে দেখো, এই মুহূর্তে আমরা দেবাশিস কুমারের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে একেবারে ভোর 5টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা গিয়েছিলেন। তল্লাশি অভিযান এখনো চলছে। আমার বাঁ দিক থেকে 100 মিটার গেলে নির্বাচনী কার্যালয়, যেখানে দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়, সেখানেও আয়কর দপ্তরের আরেকটা টিম রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ডান দিক থেকে যদি 140 মিটার দূরে যাই, সেখানে দেবাশিস কুমারদের আরও একটা ফ্ল্যাট রয়েছে, তার বৃদ্ধা শাশুড়ি সেখানে থাকেন, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। এবং এছাড়া একটা ওয়ার্ড অফিসে তল্লাশি অভিযান চলছিল, সেইখানে শেষ হয়েছে। সব মিলিয়ে 4-4টে, যেটা দেবাশিস কুমার রিলেটেড, সেই 4-4টে ঠিকানাতে আজকে একযোগে অভিযান শুরু করে আয়কর দপ্তর। অর্থাৎ আরও একটা কেন্দ্রীয় এজেন্সি, তারা কিন্তু নির্বাচনের ঠিক 6 দিন আগে তৎপর। যে অভিযোগ তৃণমূল কংগ্রেস আগে করেছিল, এর আগে আমরা দেখেছিলাম যে সুজিত বসু, তার সঙ্গে সঙ্গে রথীন চক্রবর্তী, দেবাশিস কুমার, যাদেরকে একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা বিভিন্ন মামলার ক্ষেত্রে ডেকেছে। তার সঙ্গে সঙ্গে আমরা এনআইএকে তৎপর হতে দেখেছিলাম। নন্দীগ্রামের 42 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ডাকা হয়। ভগবানপুরের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তাকে এনআইএ তলব করেছিল। আজকে আরও একটা কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর, তারা তৎপর হয়েছে এবং এখনো তল্লাশি অভিযান চলছে। কিন্তু পিয়ালি, তুমি যেরকম বলছিলেন, আগেও তো ইডির তরফ থেকে দেবাশিস কুমারকে ডাকা হলো, দেবাশিস কুমার তিনি গিয়েও ছিলেন। তারপরে নতুন করে আয়কর দপ্তরের তৎপরতা আলাদা করে কেন, কোনো তথ্য কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, তোমার যদি মনে থাকে, অতীতেও যখন সেটা পার্থ চট্টোপাধ্যায় হোক বা অন্য কেউ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন তদন্ত করে, তাদের তদন্তে যে সমস্ত তথ্য উঠে আসে বা যে ধরনের যে মানি লন্ডারিং অ্যাক্টে মামলা করতে গিয়ে তারা যে সম্পত্তিগুলোর খতিয়ান পান, তার প্রেক্ষিতে তারা কিন্তু আয়কর দপ্তরের সঙ্গে তারা সেই তথ্য শেয়ার করে। আয়কর দপ্তর যদি দেখে যে কোথাও আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে, তখন কিন্তু অ্যাকশনে নামে আয়কর দপ্তর। এক্ষেত্রেও আয়কর দপ্তর আয় বহির্ভূত সম্পত্তি, যদিও এখনও পর্যন্ত আয়কর দপ্তরের তরফ থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট ইস্যু করা হয়নি, কিন্তু আয়কর দপ্তর সেই মামলা, অর্থাৎ ল্যান্ড গ্র্যাবিংয়ের সূত্র ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তল্লাশি শুরু করেছিল, যার সূত্র ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেবাশিস কুমারকে তিনবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেই মামলার সূত্র ধরেই আয়কর দপ্তর তারা ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের মামলার অনুসন্ধান করছে এবং সেই সূত্রেই আজকে এই অভিযান চলছে বলেই আমরা জানতে পারছি। পিয়ালি, সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে সুর চড়িয়েছেন নতুন করে, শোনাই। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যে সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। সরাসরি চাপের রাজনীতির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। পিয়ালি, দেবাশিস কুমার কোথায় রয়েছে, কিছু খবর আছে কি, নাকি তিনি নির্বাচনী প্রচার যেরকম সামলাচ্ছেন সেরকমই সামলাচ্ছেন? দেখো, দেবাশিস কুমার বাড়িতে রয়েছে বলেই আমরা জানতে পারছি। তার কারণ আজকে একেবারে ভোরবেলা তুমি যদি দেখো, আমরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে যেটুকুনি কথা বলে জানতে পেরেছি, আজকে কিন্তু মানে একেবারে গতকাল গভীর রাতে একাধিক টিম তারা বেরিয়েছিল এবং তারপর তারা এই এলাকায় চলে আসে এবং আলাদা আলাদাভাবে তারা অপেক্ষা করছিল। আলো ফুটতেই তারা কিন্তু সমস্ত ঠিকানাগুলোতে একসঙ্গেই অভিযান শুরু করে। ফলে কোনোভাবে বাড়ির বাইরে থাকার কারোর কোনো রকমের অবকাশ ছিল না। দেবাশিস কুমারও সেই সময় বাড়িতেই ছিলেন এবং তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে আসেন এবং এর থেকে 100 মিটার দূরে যে নির্বাচনী কার্যালয় বা 140 মিটার দূরে ডান দিকে তার যে শ্বশুরবাড়ি, যেখানে ডুপ্লেক্স একটি ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়। যদিও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই খবর পাওয়ার পর আসেন এবং তারাও কিন্তু একইভাবে, ঠিক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে, একইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বা দেবাশিস কুমারের যারা অনুগামী, তারাও সেই একই অভিযোগ তুলছে। তাদের বক্তব্য
নির্বাচন একেবারে যখন দোরগোড়ায় মাত্র 6 দিন বাকি, তখন কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই একের পর একেবারে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনী কার্যালয়তে আয়কর দপ্তরকে পাঠানো হয়েছে, যেখানে কারোর ব্যক্তিগত কোনো রকম কোনো তথ্য থাকার কথা, নথি থাকার কথা নয়, অথচ সেখানেও অভিযান চালানো হচ্ছে। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও কিন্তু এর বিরুদ্ধে সরব হয়েছে। অনেক ধন্যবাদ পিয়ালি। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাবো একবার কোথায় কোথায় এখনো পর্যন্ত রেড চলেছে এখনো পর্যন্ত একাধিক জায়গায়, একটা নয় একাধিক জায়গায় এই তল্লাশি চলেছে, যেখানে এখনো পর্যন্ত যে ছবি আপনাদের দেখাচ্ছি দেবাশিস কুমারের বাড়িতে, নির্বাচনী অফিসে, দেবাশিস কুমারের ওয়ার্ড অফিস হোক, কুমার সাহার বাড়িতে, সল্টলেকেও ইডি আনা হয়েছে, মিডলটন স্ট্রিটে আজকে, অর্থাৎ অন্তত 6 জায়গা থেকে আয়কর দপ্তর এবং ইডির তল্লাশির খবর আমরা পাচ্ছি। বিশ্বজিৎ দাস রয়েছেন অধ্যাপক এই মুহূর্তে আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ বাবু, ঠিক ভোটের আগে 5-6 দিন আগে এই ধরনের একটা রেড, এটা তো তৃণমূল কংগ্রেস তো বারবার দাবি করছেন যে গোটা বিষয়টা রাজনৈতিক চাপ, কিন্তু নেহাতি রাজনৈতিক চাপ নাকি শুধু শুধু আইটি রেড করবে এত জায়গা জুড়ে, নাকি কিছু হলেও থাকতে পারে? প্রথম কথা হচ্ছে চিত্রনাট্য বেশ দুর্বল। তার কারণ এ রাজ্যে আমরা দেখেছি নির্বাচনের আগে বারবার ইডি সিবিআই আনা হয়। শুধু এ রাজ্যে কেন, বিহারের ক্ষেত্রে দেখেছি, দিল্লির ক্ষেত্রে দেখেছি। এটা নতুন কিছু নয়। এবং সব থেকে বড় কথা যে যেসব প্রার্থীরা নির্বাচনে আছেন তাদের বিরুদ্ধে যে হানা দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের কাছে যদি প্রামাণ্য তথ্য থাকে, তাহলে নির্বাচনের এই 6 দিন আগেই প্রামাণ্য তথ্যগুলো যাচাই করার সময় এলো। দীর্ঘদিন ধরে তো আগেও তো একবার দেখেছেন। কিন্তু একেবারেই কিছু না থাকলে এমনি এমনি আমার আপনার বাড়িতে কিরকম হয় চলে এসে তল্লাশি করতে পারে, তা তো নয়, কিছু তো থাকবে। দেখুন সব্যসাচী, আমি বা আপনি, আমরা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নই, আমরা ভোটের প্রার্থী নই। কিন্তু আমি এটাও সমর্থন করি না যে যারা অন্যায় করবে, যাদের সত্যি দুর্নীতি করেছে, যদি খারাপ কাজ করে থাকে, অন্যায় কাজ করে থাকে, তাহলে তাদের ছাড়া হবে, সময়টা গুরুত্বপূর্ণ। এটা একটা ঘটনার ক্ষেত্রে হলে আমি আমার এই লজিক, কিন্তু মনে হয় না আপনি যে চিত্রনাট্যের কথা বলছেন খুব ক্লিশে হয়ে গেছে, বারবার একই জিনিস, মানুষও তো বোঝে। বলছি যে এটা তো বারবার একই করছে, কারণ তাহলে কি এটা একটা বুঝতে হবে, যারা এটা করাচ্ছে তারা কি রাজনৈতিকভাবে দুর্বল, অন্য কোনো পথ নেই, এই পথ ছাড়া অন্য পথ খুঁজছে না, অর্থাৎ মানসিক ভাবে একটা চাপ তৈরি করা, সাইকোলজিক্যাল একটা প্রেশার তৈরি করা। আমরা কিন্তু এর পাশাপাশি অন্তত আমাদের অধ্যাপক সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন, তারা মনে করে কেউ যদি দুর্নীতি করে, কারোর সঙ্গে যদি দুর্নীতি হয়, তার একদম সুষ্ঠু তদন্ত হোক, তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু তাই বলে নির্বাচনে এটাকে হাতিয়ার করা হোক, এটা আমরা মনে করি না, বা কোনো মানুষই মনে করে না। যারা বিশ্ববাবুর সঙ্গে থাকুন, নির্বাচনে হাতিয়ার করে আলটিমেটলি ডিভিডেন্ড কি পাওয়া যায় বা আদৌ হাতিয়ার করা হচ্ছে কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।